আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা ৩ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের ১ চন্দননগর থেকে পালিয়ে ননিবালা দেবী যান পেশোয়ারে। একের ২ ডেভান্টের পকেটে কয়টি সিলিং ছিল? ৬টি। একের ৩ পটলবাবুর বয়স ৫০। একের ৪ কুতুব মিনারের প্রথম তলা সাজানো ছিল মাসি এবং কোণের নকশায়। ২ আছে খুব সংক্ষেপে প্রশ্নের উত্তরগুলো দাও। এগুলোর নাম্বারও ১। ২-এর ১ আজ সকালে সে পালাবে স্থির করেছে। কার কথা বলা হয়েছে? দীনেন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে। এটা দিয়েছে ভানু সিংহের পত্রাবলী থেকে। ২-এর ২ কুতুব মিনার নামটি কার নামানুসারে রাখা হয়েছে? সম্রাট কুতুবউদ্দিন আইবকের নামানুসারে। ২-এর ৩ জাদুকরে দক্ষিণা সংগ্রহের জন্য ছাত্ররা কত দামে টিকিট কিনেছিল? ১ আনা দামে। এটা বইয়ের ১০৮ পাতায় আছে। ২-এর ৪ নিশিকান্ত ঘোষের সঙ্গে পটলবাবুর কবে দেখা হয়েছিল? এটা আছে বইয়ের ১১৯ পাতায়। টেগোরস বার্থডেতে। এই যে পটলবাবু সবে বাজারের থলিটা কাঁধে ঝুলিয়েছেন, এমন সময় বাইরে থেকে নিশিকান্ত বাবু হাঁক দিলেন। তারপর আর বেরোনোর ব্যাপার নেই তো, আজ তো টেগোরস বার্থডে, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ২৫শে বৈশাখ ছিল, তাহলে দিনটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন বা টেগোরস বার্থডে। ৩-এর ১-এ দিয়েছে কাশি জেলের পানিশমেন্ট সেলটির অবস্থা কেমন ছিল? কাশি জেলের পানিশমেন্ট সেলটির অবস্থা কেমন ছিল? শুধু এই প্রশ্নটার উত্তর দেবো, এই দ্বিতীয় অংশ দেব না। তাই জন্য এখান থেকে এতটা লিখবে যে কাশি জেলের পানিশমেন্ট সেলটিতে একটা মাত্র দরজা ছিল, কিন্তু আলো বাতাস প্রবেশ করার মতো কোনো জানালা বা দরজা ছিল না। জায়গাটি ছিল একেবারে কবরের মতো। এই পর্যন্ত। দ্বিতীয় অংশটা আমরা লিখবো না। ৩-এর ২ দিয়েছে এতদিনে অকেজো থেকেও তার শিল্পী মন ভোতা হয়ে যায়নি। এই অনুভূতি কিভাবে জাগলো পটলবাবুর মনে? লিখবে একসময় থিয়েটারের ডাক সাইডে অভিনেতা পটলবাবু ২০ বছর বাদে হঠাৎই ফিল্মে অভিনয়ের সুযোগ পেয়ে ঘাবড়ে যান, কিন্তু অভিনয়কালে অতি সামান্য ভূমিকা ও যৎসামান্য সংলাপকেই কিভাবে রসোত্তীর্ণ করে তোলা যায় সে বিষয়ে মাথা ঘামিয়ে কার্যক্ষেত্রে যথেষ্ট ভালোভাবে উতরে দেন। অভিনয় শেষে নিজের কাজ সম্পর্কে সন্তুষ্টি তাকে নিজের শিল্পমন সম্বন্ধে এই অনুভূতি দেয়। ৩-এর ৩ বলেছে হাওয়াই টাকা সম্পর্কে চাঁদ মিয়া কি বলেছিলেন? এটা আছে বইয়ের ১০৮ পাতায়। এটা হচ্ছে জাদু কাহিনী অজিত কৃষ্ণ বসুর ১০৮ পাতায় আছে। এই যে হাওয়াই জাদুর টাকা ভোগে লাগাতে নেই, লাগালেই জাদু আর লাগে না। হাওয়ার টাকা তাই আবার হাওয়াতেই ফিরিয়ে দিতে হয়। এই সবুজ অংশটা এইটুখানি লিখে দেবে। ৩-এর ৪-এ বলেছে তোমাদের ওখানে এতদিনে বোধহয় বর্ষা নেমেছে। এটা ভানু সিংহের পত্রাবলী থেকে দিয়েছে। এই বক্তব্য কার উদ্দেশ্যে করা হয়েছে? তোমাদের ওখানে বলতে কোথাকার কথা বোঝানো হয়েছে? রবীন্দ্রনাথের স্নেহধন্যা রানুর উদ্দেশ্যে কবি এই কথা লিখেছেন। ওখানে বলতে শান্তিনিকেতনের কথা বলা হয়েছে। ৪-এ আসি। ৪-এর ১-এ বলেছে এই চুরির কাহিনী অভিনব। এই কোন ঘটনার প্রতি এই উক্তি করা হয়েছে? অভিনব চুরির কাহিনীটি নিজের ভাষায় লেখো। এই উত্তরটা লিখবে ১৯১৪ খ্রিস্টাব্দে ২৬শে আগস্ট তারিখে জার্মানি থেকে জাহাজে রডা কোম্পানির ২০১টি অস্ত্রপূর্ণ বাক্স এসে পৌঁছেছিল। বিপ্লবী হরিদাস দত্ত গাড়োয়ানের ছদ্মবেশে একটি গরুর গাড়ি নিয়ে উধাও হয়ে গিয়েছিলেন, যাতে ছিল ৯টি বাক্স ভরা কার্তুজ আর ৫০টি মশার পিস্তল ভরা একটি বাক্স। এই ঘটনার প্রতি উল্লেখ করা হয়েছে। অভিনব চুরির কাহিনীটি নিজের ভাষায় লেখো। এই যে এইভাবে গাড়োয়ানের ছদ্মবেশ ধারণ করে সকলকে বোকা বানিয়ে ইতিপূর্বে কোনো বিপ্লবী পিস্তল চুরি করে দলের কাজে লাগায়নি, তাই এই কৌশলটিকে অভিনব বলে বর্ণনা করা হয়েছে। ৪-এ ২ দিয়েছে ৫০ বছর ৫০-এর বেঁটেখাটো টাকমাথা নাট্যপ্রিয় পটলবাবুর প্রকৃত নাম কি? তার নাট্যপ্রীতির পরিচয় দাও। আচ্ছা, পটলবাবুর প্রকৃত নাম হচ্ছে শ্রী শীতলাকান্ত রায়। পটলবাবুর প্রকৃত নাম শ্রী শীতলাকান্ত রায়। আর এখানে যেটা বলেছে যে তার নাট্যপ্রীতির পরিচয় দাও, এইখান থেকে লিখবে এতটা।
যে পটলবাবু কৈশোরে অভিনয় করেছেন থিয়েটারে এবং সামান্য সুনামও অর্জন করেছেন, তার মাঝে দীর্ঘ ব্যবধান, জীবনে ঘটে গিয়েছে নানা ঘাত প্রতিঘাত। বর্তমানে তিনি আর্থিক সংকটাপন্ন ছাপোষা মানুষ। এহেন সময় প্রতিবেশী নিশিকান্ত ঘোষের সহায়তায় ফিল্মে অভিনয়ের প্রস্তাব আসে, রাজিও হয়ে যান তিনি। অভিনয় করার সাফল্যের সঙ্গে অভিনয়ের মুগ্ধতায় জীবনের এই খাত পরিবর্তনে তিনি এতটাই অভিভূত হয়ে যান যে পারিশ্রমিক না নিয়েই ফিরে আসেন। এতে বোঝা যায় অভিনয়টা পটলবাবুর মধ্যে সুপ্ত প্যাশন বা প্রবৃত্তি হিসাবে রয়ে গিয়েছিল। একজন জাত অভিনেতার মতোই তার কাছে পারিশ্রমিক নয়, অভিনয় ছিল মূল কথা। কাজেই পটলবাবু আর পাঁচজনের কাছে না হোক, নিজের কাছে ফিল্ম স্টার সুলভ উচ্চতা অবশ্যই লাভ করেছেন। এ থেকেই বোঝা যায় যে তার নাট্যপ্রীতির কথা। 4-3 বলেছে কুতুব মিনার হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার। এই উদ্ধৃতিটির আলোকে মিনারটির 5টি বিশিষ্টতা উল্লেখ করো। এই যে কতগুলো বৈশিষ্ট্য আছে। এক হচ্ছে কুতুব সোজা বা খাড়া স্তম্ভ, এমন স্তম্ভের সৌন্দর্য সৃষ্টি করা কঠিনই, কিন্তু এক্ষেত্রে শিল্পীরা চরমভাবে সফল হয়েছেন, এটা চরম হবে। স্তম্ভটিকে কয়েকটি তলায় বিভক্ত করে এবং যথাসাধ্য সামঞ্জস্য রেখে প্রতি তলায় তাকে একটু করে ছোট করে গুটিকতক ব্যালকনি লাগিয়ে মিনারটির সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। 2 হচ্ছে 5 তলা বিশিষ্ট এই মিনারটির প্রথম তলায় আছে বাঁশি ও কোণের পরপর সাজানো নকশা। 3 হচ্ছে দ্বিতীয় তলাতে আছে শুধু বাঁশি আর তৃতীয় তলাতে শুধু কোণ, আর চতুর্থ আর পঞ্চম তলা বজ্রাঘাতে বিনষ্ট হয়ে যাওয়ায় তার শিল্পকর্ম সম্পর্কে বিশেষ জানা যায় না। 4 সমগ্র মিনারটি লাল বেলেপাথর দিয়ে নির্মিত। এই মিনারকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করেছে। 5 মিনারটি সৃজনের ক্ষেত্রে শিল্পীদের প্রপোর্শন বা সামঞ্জস্য ধারণা ছিল লক্ষ্য করার মতো। এতে স্থাপত্য রীতির হিন্দু মুসলমান উভয় স্থাপত্য ধারার মিশ্রণ লক্ষ্য করা যায়। 5-এর দাগে আসি। 5-এর 1-এ বলেছে ধ্যানগম্ভীর এই যে ভূধর, ভূধর শব্দের অর্থ পর্বত। 5-এর 2 বাপ মায়েরা সবাই যাবে মুছো, মুছো শব্দের গদ্যরূপ মূর্ছা। 5-এর 3 বঙ্গভূমির প্রতি কবিতাটি একটি সার্থক গীতি কবিতা। 5-এর 4 টই লুকিয়ে থাকে বইয়ের মাঝে। 6-এর দাগে আসি। 6-এর 1-এ দিয়েছে প্রেমেন্দ্র মিত্রের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? প্রথমা। 6-এর দিন ফুরলেও কারা মাঠ ছাড়ে না বাচ্চা। 6-এর 3 কারা ভারতবর্ষে এসে এক দেহে লীন হয়েছে। আর্য অনার্য শক হুন দ্রাবিড় চীন পাঠান মোগল ভারতবর্ষে এসে এক দেহে লীন হয়েছে। 6-এর 4 সেই ধন্য নরকুলে কোন মানুষ? নরকুলে ধন্য হন। লিখবে যে এই মানবকুলে সেই সর্বাপেক্ষা ধন্য বলে কবি মনে করেন মানুষ যাকে কখনো ভোলে না, যে মানুষকে সকলে মনের মন্দিরে ঠাঁই দেয়, সর্বদা পূজা করে। তাহলে মানুষ যাকে কখনো ভোলে না এবং তাদের মনের মন্দিরে ঠাঁই দিয়ে সর্বদা পূজা করে, সেই মানুষই নরকুলে ধন্য। 7-এ আসি। 7-এর 1 বলেছে এহে রুদ্রবীণা বাজো বাজো রুদ্রবীণা কি? কবি তার বেজে ওঠার প্রত্যাশী কেন? লিখবে উদ্ধৃত অংশটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত ভারত তীর্থ কবিতা থেকে গৃহীত। রুদ্রবীণা হলো দেবাদিদেব মহাদেবের বীণা। আর বেজে ওঠার প্রত্যাশী কেন? কবি রবীন্দ্রনাথের দৃঢ় বিশ্বাস রুদ্রবীণা বেজে উঠলে মানব জীবনে পরিবর্তন সাধিত হবে। রুদ্রবীণার সুরে অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির জয় ঘোষিত হবে। সমস্ত রকম বিদ্বেষ ভুলে মানুষ একাত্ম হয়ে উঠবে। তাই এই আশা নিয়ে কবি রুদ্রবীণায় বেজে ওঠার জন্য প্রত্যাশী। 7-এর 2 বলেছে কেই বা খুলে দেখেছে রঙের বাক্স। এই মন্তব্যের কারণ কি? কবি শঙ্খ ঘোষের দিন ফুরালে কবিতায় কবি গোধূলি প্রকৃতির রূপ বর্ণনা করেছেন, আর সেই প্রকৃতির মনোহর রূপ বাচ্চাদের আকর্ষণ করলেও তাদের মন খারাপ করে ঘরে ফিরে আসার কথা বলেছেন। গোধূলির বর্ণময় প্রকৃতিকে দুচোখ ভরে তাদের দেখা আর হয় না। বড়দের প্রচলিত কঠোর নিয়মে তাদের মন প্রাণ আবদ্ধ, তাই সময় হলে তাদের অনিচ্ছা সত্ত্বেও ফিরে আসতে হয় ঘরে, থামিয়ে দিতে হয় খেলা। তা না হলে বাবা মায়েরা হয়তো অজ্ঞান হয়েই পড়বেন। এই প্রসঙ্গকেই তুলে ধরা হয়েছে কবিতার আলোচ্য অংশে। 7-এর 3-এ বলেছে মূঢ় ওরা, কবিতায় তাদের মূঢ় বলার কারণ কি?
মূঢ় ওরা কবিতায় তাদের মূঢ় বলার কারণ কি? মূঢ় কথার অর্থ হচ্ছে অজ্ঞ বা বোকা। অহংকারী ধনী বা সাম্রাজ্য লোভীরা মনে করেছিল তাদের তৈরি সৌধ চিরস্মরণীয় হয়ে থাকবে, কিন্তু কালো স্রোতে ভেসে যাওয়া জীবন যৌবন ধনমানের মতো তাদের নির্মিত সৌধ একদিন ভেঙে পড়বে, তাদের কথা তখন কেউ মনে রাখবে না, তাই কবি তাদের মূঢ় বলেছে। আটে আসি, আটের একে বলেছে ভারতবর্ষের গৌরবময় ইতিহাসের কথা ভারতীয় কবিতায় কিভাবে বিধৃত হয়েছে। এই উত্তরটা লিখবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত ভারতীর্থ কবিতায় ভারতবর্ষের অতীত ইতিহাস প্রকাশ পেয়েছে। সুদূর অতীত থেকে ভারতবর্ষের সম্পদে লুব্ধ হয়ে এদেশে বহু বিদেশি জাতির আগমন ঘটেছে। এদেশে সাম্রাজ্য বিস্তার ও লুণ্ঠনের উদ্দেশ্যে এসেছে আর্য, শক, হুন, দ্রাবিড়, পাঠান, মুঘল, ইংরেজ প্রভৃতি দুর্ধর্ষ জাতি। তারা তাদের তীক্ষ্ণ তরবারি আর রক্তচক্ষু নিয়ে ঝাঁপিয়ে পড়েছে নিরীহ ভারতবাসীর ওপর, রক্তে রঞ্জিত করেছে ভারতবর্ষের পুণ্য মাটি। কখনো তারা শাসক হিসাবে এদেশে শাসন করেছে, কখনো বা লুণ্ঠনকারীর ভূমিকা নিয়েছে। তারা এদেশে এসেছিল হিংসায় উন্মত্ত হয়ে, কিন্তু এদেশে থাকতে থাকতে এদেশে শান্তি মৈত্রীর বাণীতে দীক্ষিত হয়ে তারা একদিন এদেশের মাটি ও মানুষকে ভালোবেসে এদেশেরই একজন হয়ে উঠেছে। জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় সবকিছু ভুলে তারা এই ভারতের মহামানবের সাগর তীরে এক সূত্রে বাঁধা পড়েছে। ভারতবর্ষ হয়ে উঠেছে মহামানবের মিলন ক্ষেত্র। এভাবেই কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীর্থ কবিতায় ভারতবর্ষের অতীত ইতিহাসকে তুলে ধরেছেন। আটের দুয়ে বলেছে আমরা কি আর দেখতে পাবো ভাবছো কাদের এই সংশয়। তারা কি বিষয়ে সংশয় প্রকাশ করেছে, কেন তাদের মধ্যে এই সংশয় তৈরি হয়েছে। আচ্ছা, এখানে একটু কারেকশন করে দিই। সাতের দুইয়ের যে উত্তরটা, কেই বা খুলে দেখেছে রঙের বাক্স, এটা মন্তব্যের কারণ কি? এই উত্তরটা লিখবে যে ছোটদের মতে ভগবান যখন আকাশ জুড়ে নানা রঙের দৃশ্য রচনা করবেন তখন তারা দেখতে পাবে না, কারণ তখন তাদের ঘরে ফিরতে হবে, কিন্তু তারা এটাও জানে যে এই রঙের সংখ্যা জানা সম্ভব নয়। এইটা লিখবে। আর এই যে এটা আমরা কি আর দেখতে পাবো ভাবছো কাদের মধ্যে এই সংসার, ছোট বাচ্চাদের মধ্যে এই সংসার। তারা কি বিষয়ে সংসার প্রকাশ করেছে? গোধূলির যে প্রাকৃতিক রূপের সৌন্দর্য সেইটা দেখার বিষয়ে তারা সংশয় প্রকাশ করেছে। আর কেন তাদের মধ্যে এই সংশয় তৈরি হয়েছে, এই উত্তরটা লিখবে। যে কবি শঙ্খ ঘোষের দিন ফুরালো কবিতায় কবি গোধূলি প্রকৃতির রূপ বর্ণনা করেছেন, আর সেই প্রকৃতির মনোহর রূপ বাচ্চাদের আকর্ষণ করলেও তাদের মন খারাপ করে ঘরে ফিরে আসার কথা বলেছেন। গোধূলির বর্ণময় প্রকৃতিকে দু চোখ ভরে দেখা তাদের হয় না। বড়দের প্রচলিত কঠোর নিয়মে তাদের মন প্রাণ আবদ্ধ, তাই সময় হলেই তাদের অনিচ্ছা সত্ত্বেও ফিরে আসতে হয় ঘরে, থামিয়ে দিতে হয় খেলা, তা না হলে বাবা মায়েরা হয়তো অজ্ঞান হয়েই পড়বেন। এই প্রসঙ্গকেই তুলে ধরা হয়েছে কবিতার আলোচ্য অংশে। আটের তিনে বলেছে টই পড়া যায় পড়তে কোথায়। কার লেখা, কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? প্রেমেন্দ্র মিত্রের লেখা বইটই কবিতা থেকে নেওয়া হয়েছে। আর কোথায় কোথায় টই পড়া যায় কবিতা অবলম্বনে লেখো। টই থাকে রোদ মাখানো গাছের ডালে পাতায়, দিগন্ত ছোঁয়া খোলা মাঠে, অন্ধকার মেঘের বিদ্যুতের ঝলকানিতে, দিঘির জলের বৃষ্টির ফোঁটায়, পাখির ডানায়, ছোটদের মিষ্টি হাসিতে। নয়ের একে বলেছে মাকু উপন্যাসটির রচয়িতার নাম লীলা মজুমদার। নয়ের দুয়ে বলেছে জানোয়ারেরা নেতিয়ে পড়েছিল কেন। এই উত্তরটা লিখবে জানোয়ারদের ভিটামিন বড়ি খাওয়াতে গিয়ে ভুল করে জোলাপ খাইয়ে দিয়েছে, জোলাপ খাবার ফলে জানোয়ারেরা নেতিয়ে পড়েছে। নয়ের তিনে বলেছে সোনাটিয়ার জন্য কি উপহার এনেছিল। সোনাটিয়ার জন্য কি উপহার এনেছিল? দুটো কাগজের বাক্স করে সুন্দর জামা এনেছিল সং। দশের একে বলেছে কে কিভাবে মাকুকে কাঁদার কল লাগিয়েছিল। এই উত্তরটা লিখবে যে মাকু কিভাবে কাঁদার কলকে বসিয়ে দিয়েছিল। সোনা মাকুর মাথার ভিতরে কাঁদার কল লাগিয়ে দিয়েছিল। ঘড়িওয়ালা ঘুমন্ত মাকুর দুই কান ধরে খুব করে প্যাঁচ দিতে মাকুর মাথার খুলি কট করে বাক্সের ঢাকনার মতো খুলে যায়। সবাই দেখে যে ভিতরে কলকবজার মাঝে মাঝে ফাঁকা রয়েছে। সোনা তখন পুটুলি খুলে জ্যামের টিন, কেরোসিন তেল ঢালার ফোঁদল আর রবারের নল বের করে। তারপরে কলকবজার ফাঁকে সবার উপর জ্যামের টিনটি বসিয়ে তার তলায় ফোঁদল দিয়ে তার মুখে রবারের নল লাগিয়ে নলের অন্য দিকটাকে মাকুর মুন্ডুর ভিতরে দুই চোখের মাঝে গুঁজে দিয়ে টেনে জল ঢালে। তারপর ঢাকনা বন্ধ করে নাকের কাছে অবস্থিত টিপকল টিপতেই মাকু উঠে বসে কেঁদে ভাসিয়ে দেয়। এইভাবে সোনার কেরামতিতে মাকু কাঁদে বা সোনা মাকুকে
কাঁদার কল লাগিয়ে দিয়েছিল। 10-এর 2 বলেছে অনেক দিনের পুরনো ফাঁদ, জাদুকরের মতে কারা কেন এই ফাঁদ তৈরি করেছিল। পুরনো ফাঁদ বলতে বাঘ ধরার ফাঁদের কথা বলা হয়েছে। আগে যখন এখানে বসতি ছিল তখন গাঁয়ের লোকেরা এই ফাঁদ বানিয়েছিল। মাটিতে দুমানুষ গভীর গর্ত খুঁড়ে তার উপর কাঠকুটো লতাপাতা দিয়ে ঢেকে রাখা হতো। বন্য পশু শস্য খেতে এসে ওই ফাঁদে অর্থাৎ গর্তে পড়ে যেত, উঠতে পারতো না। আসলে ওই ফাঁদে বাঘ ধরা হতো না, বুনো শুয়োর ওই ফাঁদে ধরা হতো বলে জাদুকর বলেছে। 11-1 বলেছে মাকু ঘাস জমিতে, 11 দাগে আসে 11তে বলেছে ঘাস জমিতে মাকু যে খেলা দেখিয়েছিল তার নিজের ভাষায় লেখো। এটা মাকু বইয়ের 58 পৃষ্ঠায় আছে। এই যে লিখবে ঘড়িওয়ালা মাকুকে যা বলে সেও তাই করতে লাগলো। সেও এক দেখবার জিনিস, নাচলো গাইলো, কাঠের বাক্সে পেরেক ঠুকলো, মোড়লের সাইকেল চালালো, ভাঙা টাইপরাইটার দিয়ে ইংরাজিতে চিঠি লিখলো, ঘড়িওয়ালার সঙ্গে কুস্তি করলো। দেখে দেখে সবার থুতনি ঝুলে পড়লো। অথচ চাকর সেজে যখন মাকু লুকিয়েছিল এর চেয়েও কত বেশি কাজ করেছে। কলের পুতুল বলে চেনা যায়নি, তবু কেউ হাততালি দেয়নি। এখন মানুষের মতো কাজ করে বটে, কিন্তু খটখট করে চলে, ক্যান ক্যান করে কথা বলে, এদিক ওদিক তাকিয়ে মজার মুখ করে না। 11-2 বলেছে ঘড়িওয়ালা কেন মাকুকে খুঁজছিল, আবার কেনই বা ভয়ে লুকিয়ে থাকতো। সঙ্গের ভুলে যখন হোটেলওয়ালার জন্মদিনে খেলা দেখানো পণ্ড হতে বসে তখন ঘড়িওয়ালা মনে করে এমন সময় যদি মাকু থাকতো তবে একাই বাজিমাত করে দিত। যে একবার মাকুর ক্ল্যারিওনেট বাজানো শুনেছে সে আর তা ভুলতে পারে না। মাকুকে দিয়ে রোজ রোজ খেলা দেখিয়ে সে বড়লোক হয়ে যেত এতদিনে, কিন্তু মাকু পালিয়ে যাওয়ায় তার সব আশা পণ্ড হয়ে যায় আর হোটেলওয়ালার জন্মদিনের অনুষ্ঠানও পণ্ড হতে বসে। তাই ঘড়িওয়ালা মাকুর জন্য আফসোস করে। মাকু প্রতিদিন ঘড়িওয়ালার কানের কাছে ঘ্যানর ঘ্যানর করে বলতো সে একটু একটু হাসতে পারে, কিন্তু কাঁদার কলটা তাকে বানিয়ে দিতেই হবে। এদিকে ঘড়িওয়ালার সব বিদ্যে ফুরিয়ে গেছে মাকুকে বানাতে গিয়ে, তাই সে আর কাঁদার কল বানাতে পারবে না। আবার কাঁদার কল না বানিয়ে দিলে মাকু তাকে ছাড়বে না, তাই শেষ পর্যন্ত মাকুর হাত থেকে নিস্তার পেতেই ঘড়িওয়ালা ভয়ে গা ঢাকা দিয়ে থাকে। তাই ঘড়িওয়ালা মাকুকে খুঁজছিল, আবার তার ভয়ে লুকিয়ে থাকতো। 12 আসি কারক হচ্ছে 6 প্রকার। 12-2 বলেছে সঠিক নয়, এটা দৃশ হবে, 10 আছে তাই এটা ভুল। 12-3 যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তাকে বলে প্রযোজক কর্তা। 12-4 তদ্ধিত প্রত্যয় নয় তব্য, স্নিক আর ময়াট হচ্ছে তদ্ধিত। 12-5 আগমনে যার কোনো তিথি নেই তাকে বলে অতিথি। 13-1 দিয়েছে এঁচড়ে পাকা, এটা প্রবাদটা দিয়ে সার্থক বাক্যে প্রয়োগ করতে হবে। তোমাদের বইতেই আছে ডেপো জ্যাঠা অকালপক্ষ অল্প বয়সী পেকে গেছে এমন এঁচড়ে পাকারা বড় বড় কথা বলে, কিন্তু কাজের বেলায় তাদের নির্বুদ্ধিতা প্রমাণিত হয়। 13 দিয়ে দিয়েছে সাধিত শব্দকে বিশ্লেষণ করলে কি কি অংশ পাওয়া যায়। সাধিত শব্দের মধ্যে দুই ধরনের শিকড় থাকে, একটা হচ্ছে ধাতু প্রকৃতি আর একটা হচ্ছে শব্দ প্রকৃতি। ক্রিয়ার ক্ষেত্রে যে শিকড় ব্যবহার করা সেটা হলো ধাতু প্রকৃতি, ক্রিয়া ছাড়া অন্য ধরনের শব্দের ক্ষেত্রে যে শিকড়টা থাকে তার নাম হলো শব্দ প্রকৃতি। তাহলে সাধিত শব্দকে বিশ্লেষণ করলে দুটো অংশ, ধাতু প্রকৃতি আর শব্দ প্রকৃতি। 13-3 বলেছে প্রকৃতি এবং প্রত্যয় নির্ণয় করা, একটা হচ্ছে বক্তব্য আর একটা হচ্ছে দাসরথী। বক্তব্য আছে 28 পাতায়, এই যে বচ ধাতু যুক্ত তব্য বক্তব্য, আর হচ্ছে দাসরথী দশরথ যুক্ত স্নি, দাসরথী মানে দশরথের সন্তান, এই যে অপত্য অর্থে দশরথ যুক্ত স্নি দাসরথী। 13-4 বলেছে রাত্রি, এখানে স্বাগত সান্ধ্য শাঁখে, শাঁখে হচ্ছে করণ কারক, শাঁখের দ্বারা। 13-5 দিয়েছে সহযোগী কর্তার একটি উদাহরণ দাও, এটা আছে তোমাদের বইয়ের 41 পাতায়। সহযোগী কর্তা একই বাক্যে দুইটি কর্তা থাকলে তাদের পরস্পরের মধ্যে সহযোগিতার ভাব থাকলে সহযোগী কর্তা বলা হয়। তোমাতে আমাতে মিলে কাজটা সেরে ফেলি চলো তোমাতে আমাতে। এখানে আসি 15 দৃশ্য দূষণের প্রতিকার চেয়ে পৌরপিতার কাছে একটা পত্র লিখতে বলেছে। তো লিখবে মাননীয় পৌরপিতা মহাশয়, শহরের নাম দেবে পৌরসভা,
শহরের নাম দিয়ে লিখবে, যেমন যে যার এলাকার নাম মানে শহরের নাম দিয়ে পৌরসভা বলে লিখবে। বিষয় দৃশ্য দূষণ প্রতিকার বিষয়ে আবেদন। মহাশয়, সশ্রদ্ধ নিবেদন এই যে আমি আপনার পৌর এলাকার এক নাগরিক। বর্তমানে আমাদের এলাকায় দৃশ্য দূষণ ভয়াবহ আকার নিয়েছে। শহরের রাস্তাঘাট, দেয়াল, ফুটপাত ভরে গেছে অবৈধ পোস্টার, বিলবোর্ড আর আবর্জনা। এতে নাগরিক জীবনে অসুবিধা হচ্ছে এবং শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে। অতএব আপনার নিকট প্রার্থনা, এক হচ্ছে অবৈধ পোস্টার ও বিলবোর্ড অপসারণ করা হোক, 2 দেয়াল ও ফুটপাত পরিষ্কার রাখা হোক, 3 নাগরিক সচেতনতার প্রচার চালানো হোক। এতে আমাদের শহর আবার পরিচ্ছন্ন আর দৃষ্টিনন্দন হয়ে উঠবে। এতে আপনার বিশ্বস্ত নাগরিক নাম, ঠিকানা আর তারিখ দিয়ে দেবে।